বাংলাদেশ কি স্বৈরাচারের দিকে যাচ্ছে? এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে নির্যাতনে জড়িত পুলিশ, অন্যান্য বাহিনীকে দায় মুক্তি দেওয়া বন্ধ করতে হবে, সরকারকে অ্যামনেস্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ কি স্বৈরাচারের দিকে যাচ্ছে? বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও তার মিত্রদের ভূমিধস বিজয় বিস্ময়কর ছিল না। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রধান সদস্য করে আইনজ্ঞ কামাল হোসেনের নেতৃত্বাধীন বিরোধী ফ্রন্টের পরাজয় নিশ্চিত করতে সঠিক বা ভুল সব ধরনের কৌশল অবলম্বন করে আসছিল। বিএনপির শীর্ষ নেত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে থাকা এবং তার ছেলে তারেক রহমানকে নিয়ে ক্ষমতাসীন লীগের কাছে গুরুতর চ্যালেঞ্জ তৈরি করার মতো অবস্থানে ছিল না বিএনপি। লন্ডন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রধান ডক্টর হোসেন, একজন প্রাক্তন মন্ত্রী। লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডান হাতের মানুষ ছিলেন। 1975 সালের আগস্টে তার দুই কন্যা শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ছাড়া তার পরিবারের সদস্যদের সাথে হত্যা করেছিলেন যারা পশ্চিমে ছিলেন, সে সময় জার্মানি। হোসেন, যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে লীগের সাথে যুক্ত ছিলেন, তিনি হাসিনা বিরোধী হয়ে উঠেছেন কারণ তিনি মনে করেন যে তিনি বঙ্গবন্ধুর দেখানো পথ থেকে বিচ্যুত হয়েছেন এবং তার দৃষ্টিভঙ্গিতে স্বৈরাচারী হয়েছেন। তিনি একজন অত্যন্ত সম্মানিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ, কিন্তু জনগণের কাছে জনপ্রিয়তার দিক থেকে শেখ হাসিনার কোনো মিল নেই। তবুও তিনি সামনে থেকে বিরোধী জোটের নেতৃত্ব দিয়েছিলেন, যা সংসদে 300টি আসনের মধ্যে মাত্র 7টি আসনে জয়লাভ করার চেয়ে ভালো পারফরমেন্স করতে পারত, যার জন্য ক্ষমতাসীন দল বিরোধী কর্মীদের ব্যাপক গ্রেপ্তার এবং বিএনপি কর্মীদের ভয় দেখানো না করত। এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে, তাই বিরোধী ফ্রন্টের প্রহসনমূলক নির্বাচনী ফলাফল মেনে নিতে অস্বীকার করার একটি পয়েন্ট রয়েছে, যা দেখায় যে লীগ তার পক্ষে 98% ভোট পেয়ে 288টি আসন পেয়েছে। বাংলাদেশের সংসদে মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষিত। লীগ নেতৃত্বাধীন জোট নির্লজ্জভাবে জনগণের নির্বাচিত সংসদে বিরোধীদের নগণ্য উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেছিল। নির্বাচনী লড়াইয়ের পরে উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান তিক্ততা দূর হওয়ার সম্ভাবনা নেই। এটি দারিদ্র্যপীড়িত জাতির শান্তিকে বিঘ্নিত করতে পারে, মানুষের জন্য আরও সমস্যা সৃষ্টি করতে পারে। নির্বাচনের আগে যা ঘটেছিল তা দেখায় যে হাসিনার শক্তিশালী বিরোধী দলে বিশ্বাসী নন। যদিও বিরোধী দল প্রায় অস্তিত্বহীন হয়ে পড়লে গণতন্ত্র একটি প্রহসনে পরিণত হয়। তার দাবিকে বাস্তবতা হিসেবে গ্রহণ করা যায় না। যখন তিনি বলেন যে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ স্বাধীন এবং আমার লুকানোর কিছু নেই, আমি যা করি দেশের জন্য করি, আমার বিবেক পরিষ্কার, বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। প্রকৃতপক্ষে পরিস্থিতি দাবি করে যে ক্ষমতাসীন দলকে জবরদস্তিমূলক রাজনীতিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ অস্বীকার করে তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে নির্বাচন হওয়া উচিত ছিল। ক্ষমতাসীন দলের সরকার তত্ত্বাবধায়ক প্রশাসন হিসেবে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছিল তা কেবল লীগকে হুক বা কুচক্রি করে ক্ষমতা পুনরুদ্ধার করার অনুমতি দেয়। কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা সরকার তার আগের 2 মেয়াদে অর্থনৈতিক ফ্রন্টে যুক্তিসঙ্গতভাবে ভালো পারফর্ম করেছে, কিন্তু তার জন্য ভয় দেখানো রাজনীতিতে লিপ্ত হওয়ার এবং একজন স্বৈরশাসকের মতো আচরণ করার কোনো কারণ ছিল না। তাকে অবশ্যই বিশ্ব সম্প্রদায়কে বলতে হবে যে কোনো অজুহাতে পঙ্গু গণতন্ত্রের প্রশংসা করা হবে না এবং বিরোধী দলকে সহিংসতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে তার ভূমিকা পালন করতে দিতে হবে। বাংলাদেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী হওয়ার পরিবেশ তৈরিতেও ভারতের বিশেষ ভূমিকা রয়েছে। এই প্রক্রিয়ায় ভারতের বাংলাদেশের সমস্যার সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে। বাংলাদেশে উন্নয়ন সম্পর্কিত কর্মকাণ্ডের উপর বৃহত্তর ফোকাস করলে দারিদ্র্য অনেকাংশে কমবে। বেঁচে থাকার বাধ্যবাধকতার কারণে সেখান থেকে অবৈধ অভিবাসন রোধ হবে। অবশ্য শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় আসায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিশেষ সুযোগ পেয়েছে। ভারতকে তার উন্নয়ন সম্পর্কিত প্রয়োজনীয়তার জন্য বাংলাদেশকে চীনের দিকে ঝুঁকে পড়া থেকে বিরত রাখার
উপায় খুঁজে বের করতে হবে। চীন বাংলাদেশের পণ্যের বৃহত্তম আমদানিকারক এবং ঢাকার সাথে তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতে 2015-16 সালে চীনে ঢাকার মোট পণ্য রপ্তানি হয়েছে 808.14 মিলিয়ন, যা 2010-11 সালে ছিল 319.66 মিলিয়ন। গত 5 বছরে 30% বৃদ্ধি। তার সত্ত্বেও সাম্প্রতিক রপ্তানি প্রবৃদ্ধি বেশ মন্থর হয়েছে 2014-15 এবং 2015-16 সালে যথাক্রমে মাত্র 6% এবং 2.2%। গত অর্থ বছরে চীনে বাংলাদেশের রপ্তানির অংশ ছিল তার মোট রপ্তানির মাত্র 2.4%। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এই দুই প্রতিবেশীর মধ্যে পণ্য ও পরিষেবার প্রবাহ রয়েছে। 2013-14 সালে বাংলাদেশে ভারতের রপ্তানি ছিল 6.1 বিলিয়ন এবং বাংলাদেশ থেকে আমদানির মূল্য 462 মিলিয়ন। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ভারতের আনুষ্ঠানিক রপ্তানির পরিমাণ বেড়েছে 5.8 বিলিয়ন, কিন্তু বাংলাদেশ থেকে এর আমদানি বেড়েছে প্রায় 518 মিলিয়নে। 2013-14 সালে দুই দেশের মধ্যে মোট আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিময়ের মূল্য 6.6 বিলিয়ন ছিল, যা 5 বছর আগের 2.7 বিলিয়নের তুলনায় অনেক বেশি। তবু 1990 সালের মাঝামাঝি থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য বৃদ্ধি মাত্র 1%-এরও বেশি। যাই হোক, $9 বিলিয়ন বেশি মূল্যের পণ্য ও পরিষেবার বার্ষিক টার্নওভার সহ আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার রয়ে গেছে। বাণিজ্যের ভারসাম্য ভারতের দিকে ঝুঁকে পড়ায় তাদের বাণিজ্যে অসামঞ্জস্য রয়েছে, যা বাংলাদেশের জন্য প্রধান উদ্বেগের একটি ক্ষেত্র। ভারত বাংলাদেশ থেকে ভারতের শুল্কমুক্ত রপ্তানির অনুমতি দেওয়ার জন্য 2011 সালে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি স্বাক্ষরের মতো কিছু সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে। এখনও অনেক কিছু করা বাকি রয়েছে। বাংলাদেশে ভারতীয় কোম্পানিগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখান থেকে উৎপাদিত পণ্য ভারতে রপ্তানি করা হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং তাদের বাণিজ্য অবস্থানের ভারসাম্যও ঠিক হবে। বিশাল বাণিজ্য ভারসাম্যহীনতার সমস্যা মোকাবেলার পাশাপাশি তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে মত পার্থক্যের সমাধানের জন্য দুই দেশ গুরুত্বের সঙ্গে চেষ্টা করছে। এই বিষয়ের সমস্ত বিরক্তিকর যত্ন নেওয়া হয়েছে এবং এখন একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা কঠিন হতে পারে না। নদীটি সিকিম থেকে উৎপন্ন হলেও বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছেছে। বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক যে উন্নয়ন হয়েছে তা ভারত বিরোধীদের কাছে একটি স্পষ্ট বার্তা দেয় যে ভারতে অপরাধ করার পর তারা আর সীমান্তের ওপারে লুকিয়ে থাকতে পারবে না। সাম্প্রতিক অতীতে এমন অনেক উপাদান ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। ঢাকায় খালেদা জিয়ার সরকার থাকলে এটা সম্ভব হতো না। নয়াদিল্লি এবং ঢাকা উভয় ক্ষেত্রে যে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা দরকার তা হলো তাদের সম্পর্ককে এমনভাবে দৃঢ় করা উচিত যাতে অন্য প্রতিবেশীদের জন্য তাদের নিজেদের পারস্পরিক স্বার্থের পাশাপাশি সমগ্র দক্ষিণের শান্তির স্বার্থে অনুকরণ করার উদাহরণ হয়ে ওঠে এশিয়ান অঞ্চল। বাংলাদেশে নির্যাতনে জড়িত পুলিশ অন্যান্য বাহিনীকে দায় মুক্তি দেওয়া বন্ধ করতে হবে, সরকারকে অ্যামনেস্টি। বাংলাদেশ সরকারকে অবশ্যই নির্যাতন এবং অন্যান্য অন্যায় আচরণের সঙ্গে জড়িত পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায় মুক্তি দেওয়া বন্ধ করতে হবে। নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে এবং ভিকটিমদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদে 1998 সালে স্বাক্ষর করেছে এবং দেশটিতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন 2013 থাকলেও এক দশকেরও বেশি সময় ধরে এই আইনে মাত্র একটি বিচার হয়েছে। বাংলাদেশে পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অব্যাহতভাবে দায় মুক্তি পেয়ে যাচ্ছে। গত 3 জুন যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগমের মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, আফরোজা বেগমের ছেলে আরিফ হোসেন মুন্না অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেন,
বাড়িতে অভিযান পরিচালনার আগে পুলিশ দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হয়রানি করে আসছিল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাঁদার জন্য হয়রানি করে আসা 2 পুলিশ কর্মকর্তা একজন পরিচিত মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মধ্যরাতে জোরপূর্বক আমাদের বাড়িতে প্রবেশ করে। বাবাকে বাড়িতে না পেয়ে পুলিশ আমার মায়ের শরীরে তল্লাশি চালায়। ফ্যানের সাথে তার চুল বেঁধে অনবরত চড় থাপ্পড় মারছিল। এরপর তারা মায়ের কাছ থেকে 1,88,000 টাকা জব্দ করে। মাকে গ্রেপ্তারের আগে মাদক ব্যবসায়ীর পকেট থেকে 30টি ইয়াবা বড়ি নিয়ে সেগুলো মায়ের হাতে ধরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে যেন নির্যাতন এবং চুরির মামলা না করা হয়, সেজন্য তারা আমার চোখের সামনে মায়ের হাতে ইয়াবা বড়ি ধরিয়ে দেয়। মুন্না বলেন, সকালে থানায় তার মাকে খাবার এবং ওষুধ দিতে গেলে পুলিশ তা করতে দেয়নি। পুলিশের নির্যাতন এবং নিষ্ঠুরতার জন্যই তার মার মৃত্যু হয়েছে বলে জানান মুন্না। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে মামলা করলে হত্যা করা হবে বলে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।